আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারিওনাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই কোর্সের আন্ডারে হাজারিওনাক রসায়নের যতগুলো অনুশীলনী এমসিকিউ রয়েছে সবগুলো এমসিকিউ ধরে ধরে সলভ করতেছি। তারই ধারাবাহিকতায় আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে ওইটা আজকে সলভ করব। এই চ্যাপ্টারটা আমরা কতগুলো ক্লাসে ভাগ করছি, মোট 5টা ক্লাসে এটা নেওয়া হবে। তো হাজারিওনাক স্যারের বইতে দেখবা যে সেকশন করা আছে, যে 1 2 ক খ গ এভাবে ভাগ করা আছে। আমরা সেই অনুযায়ী ক্লাসগুলো আর কি নিচ্ছি। তাহলে শুরু করা যাক। প্রথম অংশে আমরা ক বিভাগ যেটা আছে, যে জৈব যৌগ সাধারণ আলোচনা, শ্রেণী বিভাগ, কার্যকরী মূলক, নামকরণ, সমানতা। এটা আমার বইতে আছে 68 নম্বর পর্যন্ত আছে। 68 নম্বর পর্যন্ত আছে। এরপর খ নাম্বার আছে এলিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগ বিভিন্ন শ্রেণী বিভাগ। এটা আরেকটা ক্লাসে দেবো। তো আজকে আমরা 1 থেকে 68 পর্যন্ত সলভ করব। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা দেখো, এটা খুবই ইজি একটা কোশ্চেন। জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত হয়? তো এটা সবাই আমরা জানি যে জৈব যৌগের অণুসমূহ সাধারণত এই যে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, যে বন্ধন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হয় ওইভাবে এটা যুক্ত হয়। তুমি যদি মিথেনটাকে দেখো তাহলে বুঝতে পারবা যে একটা মিথেন, যে মিথেনটা ছিল কার্বনের সাথে চারটা হাইড্রোজেন, এটা আছে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আছে। তো এটা ইজি ছিল, তোমরা সবাই পারবে আশা করি। পরের প্রশ্ন, নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে? দেখো সংকরণ এখানে চলে আসছে। সংকরণ বের করা একটা খুব ইজি টেকনিক আছে, সেটা হচ্ছে তোমরা দেখবা যে যেই যে মোলটার জন্য তোমরা সংকরণ বের করবা, যে পরমাণুটার জন্য, মনে করো আমি কার্বন পরমাণুটার জন্য সংকরণ বের করবো, এই পরমাণুটার জন্য। এখন এর সংকরণ বের করতে গেলে আমরা দেখবো যে এর সাথে কয়টা বন্ধন যুক্ত আছে। অবশ্যই সিঙ্গেল বন্ধনগুলো, মানে সিগমা বন্ধনগুলো আমরা কাউন্ট করব। আচ্ছা দেখো, তো এখানে নিচের কোন যৌগে সি পরমাণুতে sp2 সংকরণ আছে? আচ্ছা, সি যৌগ, আমরা যদি এই সি যৌগটা ধরি তাহলে দেখো এখানে সি এর সাথে 4টা সিগমা বন্ধন আছে। এটা যদি আমরা আলাদা করে ভেঙে লিখি তাহলে বুঝতে পারবা। তো সংকরণ করার ক্ষেত্রে তোমরা এই বিক্রিয়াগুলোকে গাঠনিক গঠন আকারে কিন্তু স্ট্রাকচারটা লিখে নিবা, তাহলে ইজি হয়ে যাবে। ওকে, এখানে দেখো। আচ্ছা, এখন দেখো, ধরো আমরা এই কার্বনটার জন্য বের করব। এই কার্বনটার জন্য বের করতে গেলে এটার সংকরণ কত আসে দেখো, 1টা 2টা 3টা 4টা। দেখো চারটা কিন্তু সিগমা বন্ধন আছে। তার মানে এর এক্স এর মান কত? এর এক্স এর মান হচ্ছে 4। তাহলে সংকরণ হবে sp3। ওকে, তো এটাও সেম হবে। এটাও যদি বের করতে চাই এটাও কিন্তু sp3 হবে। তো প্রথমটা হচ্ছে না। 2 নম্বরটা আমরা যদি দেখি, সবগুলো আমাদের ভাঙায় করা লাগবে না, আমরা এখানেই বুঝতে পারবো। দেখো এখানে সি যে যৌগটা আছে, মৌলটা আছে, পরমাণুটা, এটার সাথে হাইড্রোজেন 3টা যুক্ত আছে, মানে 3টা সিঙ্গেল বন্ধন আছে, সিঙ্গেল বন্ধন। আর এখানে যে একটা বন্ধন আছে মোট 4টা, তার মানে এটা হচ্ছে sp3। ওকে, তো আমরা দেখো এখানে sp3 কিন্তু পেয়ে গেছি। এখন এই যে কার্বনটা আছে, এটার ক্ষেত্রে কি আসে দেখো। এর ক্ষেত্রে দেখো এখানে একটা মাত্র সিঙ্গেল বন্ধন আছে এবং একটা মাত্র এই পাশে একটা সিঙ্গেল বন্ধন আছে, মোট 2টা সিঙ্গেল বন্ধন আছে। যখন 2টা থাকে তখন হয় শুধু sp। আর এই পাশটা দেখো, এখানে এখানে দেখো এই পাশে একটা এবং এখানেও একটা হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড আছে। তার মানে এটা হচ্ছে sp। এখানেও আমরা sp2 পাচ্ছি না, sp2 এখনো পাচ্ছি না। তো sp2 কোথায় পাবো? দেখো এই জায়গায় কিন্তু আমাদের একটা sp2 পাওয়ার পসিবিলিটি আছে। আমরা একটু এটা যদি ভাঙায় লিখি তাহলে বুঝতে পারবা। দেখো কার্বনের সাথে 2টা হাইড্রোজেন এভাবে আছে। ওকে, সি। ওকে, এখন দেখো আমরা যদি এই পরমাণুটার জন্য বের করতে চাই, কার্বন পরমাণুটার জন্য, এখানে সিগমা বন্ধন কয়টা আছে? আচ্ছা দেখো এখানে সিগমা বন্ধন কয়টা আছে, তোমরা যদি একটু কাউন্টিং করো তাহলে বুঝতে পারবা। দেখো এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা। তো 3টা যদি সিগমা বন্ধন থাকে, এখানে এক্স এর মান আমরা ধরবো 3, তাহলে আমাদের সংকরণ হবে sp2। বুঝা গেছে? ওকে, তো এটাও কিন্তু আমাদের sp2। দেখো এখানেও sp2 হবে, এখানেও sp2 হচ্ছে। তার মানে যে অ্যালকিনটা থাকে, এই যে ইথিন, এখানে আমরা 2টা sp2 পাচ্ছি, একটা না 2টাই sp2 কিন্তু সংকরণ পেয়ে যাচ্ছি।
তো সংকরণের বিষয়গুলো যে তোমাদের যে অন্য চ্যাপ্টারগুলো আসলো, সংকরণের যে একটা চ্যাপ্টার ছিল ওখানে কিন্তু খুব সুন্দরভাবে পড়ানো হয়েছে। এখানেও সংকরণ আসে, তো আসলে তোমরা ইজিলি বের করে ফেলতে পারবা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কার্বনিল মূলকের কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন রয়েছে, মানে সংকরণ কোন প্রকার আছে সেটা আমাদের বের করতে হবে। তো আগে কার্বনিল মূলকটা একটু আমরা আঁকায় ফেলি। দেখো, এটাই তো কার্বনিল মূলক, তাই না? এখন দেখো কার্বনিল মূলকের ক্ষেত্রে কি হয়, এই জায়গাটায় কয়টা, দেখো এখানে একটা সিগমা বন্ধন, এখানে দুইটা, একটা, এখানে একটা। আচ্ছা, আমি যদি এইভাবে না আঁকে তোমাদের যদি ডিনোটেড করে দিই সিগমা বন্ধনগুলো, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবা। ধরো সিগমা বন্ধনগুলো আমি এভাবে দিচ্ছি, এখানে একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন, ধরো এটা পাই বন্ধন। ওকে, বাকি এখানে অক্সিজেন ছিল। এখন দেখো কয়টা সিগমা বন্ধন আছে, একটা, দুইটা, তিনটা, তাহলে এক্স এর মান কিন্তু এখানে 3। এক্স এর মান যদি 3 হয়, তাহলে এই জায়গায় আমাদের সংকরণটা হবে কি, সংকরণটা হবে sp2। ওকে, তাহলে এখানে উত্তর হবে sp2। আচ্ছা দেখো, এখানে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি হচ্ছে, যে ফ্রেডরিক ভোলার, তো ও সর্বপ্রথম এই বিক্রিয়াটা আর কি ওর ল্যাবে আর কি আবিষ্কার করে ফেলছে বলতে তৎক্ষণাৎ হয়ে গেছে। তো এটাই কিন্তু ছিল জৈব যুগের সূচনা বলা হয় এই বিক্রিয়াটাকে। তো এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া হয়, এটা এটা দেখো কি হচ্ছে, এখানে এদের গাঠনিক বিন্যাসটা শুধু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এখানে দেখো দুইটা নাইট্রোজেন, এখানেও দুইটা নাইট্রোজেন, একটা কার্বন, এখানে একটা কার্বন, চারটা হাইড্রোজেন, এখানে চারটা হাইড্রোজেন। তোমরা যদি দেখো হিসাব করে, এই দেখো চারটা হাইড্রোজেন এখানে আছে, এখানে দুইটা, এখানে দুইটা, চারটা। দেখো এদের অনুপরমাণুগুলো কিন্তু একদম সেম সেম আছে, মৌলগুলো কিন্তু সেম সেম আছে। নাইট্রোজেন এখানে একটা আছে, এখানে একটা, দুইটা, তারপর এই পাশে নাইট্রোজেন দুইটা কিন্তু আছে। তার মানে সবই সেম সেম আছে, শুধু এদের গঠনটা পরিবর্তন হয়েছে। তো এই গঠনের পরিবর্তন যদি হয়, তখন এটা কি হয়ে যায়, সমানুতা হয়ে যায়। তাহলে এই যে বিক্রিয়াটা, তো যে বিক্রিয়ার মাধ্যমে এটা হয়, ওই বিক্রিয়াটাকে আমরা আবার বলি সমানুকরণ বিক্রিয়া। তো সমানুকরণ বিক্রিয়া অনেকগুলো আছে তোমাদের মেন বইয়ের, যে হাজারি রাক্সারের মেন বইয়ের প্রথমের দিকে কিন্তু এই সমানুকরণ বিক্রিয়া এগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকে একটু পড়ে ফেলতে পারো। নিচের কোনটি অ্যালিফ্যাটিক যৌগ, এখানে দেখো কি কি আছে, ইথিলিন অক্সাইড, অ্যানিলিন, টোলিন, ফেনল। তো দেখো এই জায়গায় অ্যালিফ্যাটিক বলতেছে, তার মানে হচ্ছে যে বেনজিন রিংটা থাকবে না, এখানে বেনজিন যে বলায় থাকে যে একটা রিং থাকে, সেই রিংটা থাকবে না। এবং দেখো তোমরা যদি এখানে চারটা অপশন টেস্ট করো, তাহলে কিন্তু পেয়ে যাও ইজিলি। তো ফেনলের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো ফেনল হচ্ছে বেনজিনের উপরে একটা হাইড্রোক্সিল মূলক থাকে, তাই না? এটা হচ্ছে ফেনল। তো টোলিন কি হয়, টোলিন একই, এখানে বেনজিন রিং এর উপরে একটা মিথাইল মূলক থাকবে CH3। দেখো এগুলো সবই কিন্তু অ্যারোমেটিক যৌগ। অ্যানিলিন কি হয়, অ্যানিলিন হচ্ছে বেনজিনের বলের উপরে একটা NH2। ওকে, তা দেখো এই তিনটাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো তিনটা যদি অ্যারোমেটিক যৌগ হয়, বাকি আছে আমাদের এখানে ইথিলিন অক্সাইড। তো ইথিলিন অক্সাইডটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। এটা যদি তোমরা স্ট্রাকচারটা লিখে ফেলো বা সংকেতটা লিখে ফেলো, দেখো ইথিলিন অক্সাইডটা হচ্ছে এরকম। ওকে, তো এখানে কার্বনের কয়টা, তিনটা বন্ধন আছে। তো আরেকটা বন্ধন, এখানে অক্সাইডটা যুক্ত হয় দুইটা কার্বনের একসাথে একটা সেতুর মতো করে। তো এটা হচ্ছে ইথিলিন অক্সাইড। ওকে, তো ইথিলিন অক্সাইডটা হচ্ছে যে ইথিনের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়াটা দেই, তো হচ্ছে সিলভার অক্সাইডের প্রভাবকে, তখন কিন্তু ইথিলিন অক্সাইডটা হয়। এটা হচ্ছে তোমরা যদি বিক্রিয়াগুলো করে থাকো তাহলে বুঝতে পারবা। এটার সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়াটা দেই, সিলভার অক্সাইড, তখন হচ্ছে এই জায়গাটা আমাদের এটা হয়। তো এটাকে আবার পরে হাইড্রোলাইসিস করা যায়, যাই হোক। তো এখন দেখো এই যে যৌগটা আছে, এই যৌগটা হচ্ছে একটা অ্যালিফ্যাটিক যৌগ। তো বিক্রিয়া নিয়ে আমাদের একটা প্ল্যান আছে, কোর্স প্ল্যান আছে, সেটা হচ্ছে শুধুমাত্র জৈব রসায়নের উপরে, মানে এই চ্যাপ্টারটার উপরে একটা কোর্স লঞ্চ করার একটা প্ল্যান আছে। সেখানে বিক্রিয়াগুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। একটা যেহেতু এমসিকিউ ক্লাস নিচ্ছে, এখানে শুধু দেখো কোনটা হচ্ছে।
ক্যাটিনেশনের ধর্ম প্রদর্শন করে কোন মৌলটি? ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে যে কার্বন। দেখো কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণে কিন্তু একটার সাথে একটা যুক্ত হয়ে মানে বিরাট বড় শিকল তৈরি হয়ে যেতে পারে। এই যে শিকল তৈরি হয়ে যায় এই জিনিসটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কোনটি হবে? তো নিচের যে কি কি দেওয়া আছে দেখি। এক যৌগটা আছে ইথিন, ইথাইন এবং আছে এটা কি আছে C2H6, তার মানে হচ্ছে ইথেন। একটু উল্টাপাল্টা করে দিয়েছে, সমস্যা নাই, আমরা বের করে ফেলতে পারি। দেখো এটা হচ্ছে কি ইথিন। আমরা যদি বন্ধন কোণ দিয়ে দেই, এখানে আছে সিগমা 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 বন্ধন আর হচ্ছে পাই বন্ধন থাকবে। এটা হচ্ছে এক্স যৌগটা। ওকে, তো এই যৌগটা হচ্ছে ইথাইন, তার মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। আর এই যৌগটা হচ্ছে ইথেন, ইথেনের ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন সিগমা বন্ধন থাকে। ঠিকঠাক আছে তো? হ্যাঁ। তো এখন দেখো, তো আমরা সবসময় জানি যে অ্যালকেন যেটা, অ্যালকেন বা ইথিন, এটার যে কার্বন কার্বন যে ইয়াটা আছে, বন্ধনটা আছে, এটা দৈর্ঘ্য হচ্ছে বেশি এর তুলনায়। তারপর হচ্ছে ইথিন মানে হচ্ছে অ্যালকিনের, এরপর সবচেয়ে ছোট হচ্ছে আমাদের অ্যালকাইন। তো এই জায়গায় যদি আমরা ক্রমটা করি তাহলে বৃদ্ধির ক্রম মানে ছোট থেকে বড় হচ্ছে, তাহলে কোনটা হবে? ওয়াই আগে চলে আসবে, ওয়াই আগে চলে আসবে, ওয়াই পর হচ্ছে এক্স আসবে, তারপর হচ্ছে এটা কি জেড। ওকে, তো ওয়াই এক্স জেড কোনটা আসলো? আচ্ছা এই দেখো ওয়াই এক্স জেড। তো ওয়াই এক্স জেড। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। তো বেনজিন কার্বন কার্বন বন্ধন কত? বেনজিন কার্বন কার্বন বন্ধন হচ্ছে 0.139 ন্যানোমিটার। এটাগুলো একটু মুখস্থ রেখো, কোনটার কোনগুলো এই জায়গা থেকে তুমি একটু বের করে ফেলতে পারো যে কোনটার কেমন বন্ধন আছে। যেমন এটা দেখো 154, এটা হচ্ছে বড়টা, এটা হচ্ছে অ্যালকেনেরটা। এরপর সবচেয়ে মিডিয়ামটা হচ্ছে এটা 134 অ্যালকিন, আর এই যে 123 অ্যালকাইন যেটা ছোট সবচেয়ে। এগুলো হচ্ছে তোমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো একটু মেমোরাইজ করে নিও, এগুলো মুখস্থবিদ্যা জিনিস। নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? বিষম চাকরিক যৌগ হচ্ছে বা হেটেরোসাইক্লিক যে যৌগগুলো আছে, তার মানে বেনজিন রিং এর ভিতরে যে অক্সিজেন বা নাইট্রোজেন বা সালফার এগুলো কিন্তু ঢুকতে পারবে না, একটা সুষম চাকরিক থাকতে হবে। কিন্তু এখানে যে বিষম চাকরিকের কথা বলা আছে, তার মানে হেটেরোসাইক্লিক, এখানে যে অক্সিজেন নাইট্রোজেন এগুলো ঢুকে যাবে। তো কোন যৌগের ভিতর থাকে দেখো, এই যে এখানে সুন্দর মতো দেখা যাচ্ছে ফিউরান। ফিউরান কিন্তু একটা হেটেরোসাইক্লিক বা বিষম চাকরিক যৌগ। তো ফিউরানের সংকেতটা যদি তুমি রাখো তাহলে বুঝতে পারবা। সি সি অক্সিজেন। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ফিউরান। ওকে, তো অনেক সময় যে কার্বনগুলো দেয় না, শুধু এভাবে আঁকা দেয়, তাও আঁকতে পারো, ওটা কোনো ব্যাপার না। এই কোনাগুলো কার্বনগুলো ডিনোটেট করে। ওকে, আচ্ছা এটা হচ্ছে ফিউরান। তো ফিউরানের ভিতর দেখো একটা অক্সিজেন ঢুকে পড়ছে, এখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। ওকে, তো বাকিগুলো দেখো সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন, এগুলো হচ্ছে সুষম চাকরিক, এগুলোর ভিতর কোনো অক্সিজেন নাইট্রোজেন নাই। চাকরিক প্রোপেন, চাকরিক প্রোপেন যেটা এই যে এগুলো থাকে। ন্যাপথালিন, ন্যাপথালিন তো জানো, এই যে ন্যাপথালিনের সংকেতটা। তো সাইক্লোহেক্সেন, এই যে, তো এগুলো হচ্ছে সুষম, এগুলো হচ্ছে সুষম, একমাত্র ফিউরানি হচ্ছে বিষম চাকরিক। CH3 CH2 CHCl, এখানে আছে CHO যৌগটি আইউপ্যাক পদ্ধতির নাম কি? তো এখানে দেখতেছি এই জায়গা থেকে নামকরণ করতে হবে। তো এখানে অ্যালডিহাইড মূলকটা আছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর যৌগ। আমরা যদি নাম্বারিং করে ফেলি কার্বন বন্ধনগুলো 1 2 3 4। আচ্ছা, তাহলে এটা একটা বিউটানেল। তো বিউটানেল কত বিউটানেল? 2 ক্লোরো বিউটানেল। তাহলে 2 ক্লোরো বিউটানেলটা আমরা কোথায় পাচ্ছি? দেখো 2 ক্লোরো বিউটানেল। পরেরটা দেখো CH3, আরেকটা যৌগ দেওয়া আছে এখানে। দেখো CH3 CH2 CH2 Br,
এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এখন এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম এবং শুষ্ক ইথারের বিক্রিয়া দিই, তখন যে উডস বিকারক নামে একটা জিনিস আছে, উডস বিক্রিয়া, সেই বিক্রিয়াটা হয়ে যায় এখানে। তো উডস বিক্রিয়া হয়ে কি হয়, যে এখানে যে অ্যালকিল মূলকটা আছে, যে অ্যালকাইল হ্যালাইডের যে কার্বন সংখ্যা আছে, এটার ডাবল হয়ে যায়, কার্বন সংখ্যা বৃদ্ধি হয়ে যায় বা ডাবল হয়ে যায়। তো এখানে কার্বন সংখ্যা কয়টা আছে দেখো, এখানে কার্বন সংখ্যা আছে কিন্তু তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে এমন একটা অ্যালকেন তৈরি হবে যেটা হচ্ছে কার্বন সংখ্যা 3 দুগুণে 6টা হয়ে যাবে। তার মানে এটা ছিল 3 কার্বন বিশিষ্ট, তাহলে 6 কার্বন বিশিষ্ট হচ্ছে হেক্সেন। দেখো হেক্সেন তৈরি হয়ে যাচ্ছে। হেক্সেন না, কিন্তু হেক্সেন না, হেক্সেন অ্যালকেন তৈরি হবে। এটা হচ্ছে সেই বিখ্যাত বিক্রিয়াটা উডস বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পড়ে নেবা। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, তো একটা বিক্রিয়া আছে দেখো, CH3 একটা অ্যালকিন দেওয়া আছে, অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া দেওয়া আছে। যে এখানে মার্কোনিকভের যে নীতিটা আছে, মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, ওই যে নীতিগুলো আসছিল না, তো ওই নীতিগুলো, এগুলো হচ্ছে তোমাদের জৈব রসায়ন যে ক্লাসটা একটা কোর্স নিব, ওখানে ডিটেলস পড়ানো হবে। তারপর আমি ধরিয়ে দিচ্ছি এখানে কিভাবে কি হচ্ছে। দেখো কি হয়, তো মার্কোনিকভের নীতির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে পারো, যে তেলা মাথায় বেশি করে তেল দিচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো, এই যে দ্বিবন্ধনটা এই জায়গাটা আছে, তাই না? এখন এই যে হাইড্রোজেন ব্রোমাইড, এখানে কি হয়, হাইড্রোজেন আছে আর ব্রোমিন আছে। ওকে, তো হাইড্রোজেন ব্রোমিন এই দুইটা ভেঙে এসে এই দুইটা কার্বনের ভিতর ঢুকবে, এই দুইটা কার্বনের ভিতর ঢুকবে। এখন এই দুইটা কার্বনের ভিতর ঢুকতে এসে যে জায়গাটায় হাইড্রোজেন বেশি, দেখো এখানে দুইটা, ওই জায়গাটাই হাইড্রোজেন এসে ঢুকতেছে। তার মানে কি, তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে। আর এই ব্রোমিনটা এসে ঢুকবে কোথায়, এই যে যেটা কম আছে। তো অ্যান্টি মার্কুরিকভের নীতিটা কখন হয়, যখন H2O2 দেওয়া হয়, তখন হচ্ছে কি হয়ে যায়, ওই জায়গাটায় উল্টা কাজটা ঘটে। তো এই জায়গাটা কি হবে দেখো, ব্রোমিনটা চলে আসবে এখানে, 2 নম্বর যে কার্বনটা আছে, 2 নম্বর কার্বনটায় ব্রোমিন চলে আসে। তো এক্ষেত্রে কি হবে, 2 ব্রোমো প্রোপেন হবে, যেহেতু এটা যদি 1 নম্বর কার্বন ধরি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 2 ব্রোমো প্রোপিন, প্রোপিন না তো প্রোপেন হবে, 2 ব্রোমো প্রোপেন। এখানে তো বন্ধন একটা ভেঙে যায় আর কি, এই যে এই বন্ধনটা ভেঙে এখানে হাতগুলো তৈরি হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এই জায়গাটায় আরেকটা আছে, অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে। অ্যালকাইল হ্যালাইডের সাথে দেখো অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়া আছে। যখন অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা দেয়, তখন কি হয়, যে এখান থেকে ক্লোরিন বা যে হ্যালাইড মূলকটা আছে, এটাকে প্রতিস্থাপন নিয়ে যায় এবং সাথে করে এখান থেকে একটা হাইড্রোজেনও নিয়ে যায়, এবং এই দুইজনের ভিতর একটা বন্ধন ক্রিয়েট করে, একটা দ্বিবন্ধন ক্রিয়েট করে। ওকে, এখন দেখো বিক্রিয়াটা যদি আমি সম্পূর্ণ করে দিই তাহলে বুঝতে পারবো। CH3 CH2, আচ্ছা CH, দেখো এই জায়গায় একটা বন্ধন তৈরি হয়ে যাবে, CH2, এই কাহিনীটা হচ্ছে। তো এই জায়গাটা কি হচ্ছে, অ্যালকেন থেকে এক বন্ধন থেকে দ্বিবন্ধন তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা দেয়, এখানে কি হয়, অ্যালকিন তৈরি হয়, তার মানে হবে কি, প্রোপিন তৈরি হবে। কিন্তু এখানে যদি অ্যালকোহলীয় না দিয়ে জলীয় দেওয়া হইতো, তখন এই জায়গাটায় কি তৈরি হইতো, অ্যালকোহলের পরিবর্তে যদি জলীয় দেওয়া হইতো, তখন এই জায়গাটায় অ্যালকোহল তৈরি হয়ে যেত। মিথাইল কার্বিনল এর সংকেত কোনটি? আচ্ছা, কার্বিনল, একটু খেয়াল করো যে আমাদের মিথাইল কার্বিনলটা কি, যে মূলকটা আছে CH2OH, এটা হচ্ছে কার্বিনল মূলক, এর সাথে কি আছে, মিথাইল মূলকটা আছে। তাহলে মিথাইল মূলকটা আমরা যোগ করে দেই, মিথাইল মূলকটা যদি যোগ করে দেই তাহলে হয়ে যাচ্ছে মিথাইল কার্বিনল। দেখো মিথাইল কার্বিনল। পরের প্রশ্ন দেখো, এই জায়গায় একটা তোমার অ্যালকিন দেওয়া আছে, এর যৌগটির IUPAC নামকরণ করতে হবে। নামকরণগুলো তোমরা সাধারণত জানো, তারপরে আমরা দেখা দিচ্ছে। দেখো এখানে ওএসটা এখানে আছে, তো কয় নাম্বার কার্বনে এটা থাকবে, 1 নম্বর, 2 নম্বর কার্বনে আছে, তো 2 নম্বর কার্বনে মিথাইল, তাহলে 2 মিথাইল 1 ইনো, 2 মিথাইল
টু প্রোপিন 1 মানে হচ্ছে প্রোপিনটা 2 নম্বর কার্বনও রয়েছে। আচ্ছা দেখো প্রোপিনটাও 2 নম্বর কার্বনে আছে, নাম্বারিংটা করে নাও তাহলে হয়ে যায়। দেখো এই যে অ্যালকিনটা মানে অ্যালকিনটা এটাও কিন্তু 2 নম্বর কার্বনে আছে, আর মিথাইল মূলকটা এটাও 2 নম্বর কার্বনে আছে, আর এই যে অলটা মানে হচ্ছে অ্যালকোহলটা এটা 1 নম্বর কার্বনে রয়েছে। আচ্ছা এটাকে যদি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া যায়। আচ্ছা এখন দেখো এই যে CH3CH2 এই যে COOCH3 এই যে এটা যৌগটার নাম কি? হ্যাঁ এটা কি আসলে? এটা আমাদের একটা এস্টার না? এটা একটা এস্টার তাই না? কিটন হবে না, এস্টার এসিটাইল ইথার প্রোপানয়েড, ইথাইল প্রোপানয়েড। ওকে বুঝতেছো তো এটা কিভাবে হলো? ইথাইল প্রোপানয়েড। এগুলো হচ্ছে নামকরণগুলো তোমরা হচ্ছে সুন্দর মতো করে একটু নোট করে নামকরণগুলো পড়ে ফেলবা। তো একটা একটা আমরা ইথাইল করে দিব। দেখো এখানে কোনটা, এটা হচ্ছে প্রোপানয়েড আর এসে কি ইথাইল, ইথাইল মূলকটা এখানে প্রোপাইন মূলকটা, যেভাবে আসে এস্টারের যে নামকরণগুলো হয় ওইভাবে এই নামকরণটা আর কি করে ফেলবা। ইউপ্যাক নামকরণটা মনে আছে। পরেরটা চলে যাই। আচ্ছা দেখো অ্যানিলিনের সিগমা বন্ধন সংখ্যা কয়টি? আচ্ছা অ্যানিলিনের সিগমা বন্ধন জানতে গেলে আমরা যদি অ্যানিলিনটা আঁকে ফেলি তখন দেখো অ্যানিলিনটা কি হয়। অ্যানিলিনটা হয় এটাই তো অ্যানিলিন। ওকে আমি ভিতরে গোলা না দিয়ে এভাবে আঁকাই বাস। এখন এই জায়গাটা যদি বলা হয় সিগমা বন্ধন সংখ্যা কয়টি, তোমরা যদি বলো যে এই রিংটার ভিতরে সিগমা বন্ধন কয়টি, তখন তুমি দেখতে পারো যে 6টা সিগমা বন্ধন আছে রিংটার ভিতরে, তখন আমরা 6 দাগাবো। কিন্তু যখন বলবে যে পুরো যৌগটার সিগমা বন্ধন কয়টি, তখন কিন্তু দেখো এখানে সিগমা বন্ধন অনেকগুলো আছে, এ পাশেও কিন্তু অনেকগুলো সিগমা বন্ধন আছে তাই না? তারপর এখানে নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন কিন্তু সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, এখানে অনেকগুলো সিগমা বন্ধন আছে, এখানে 3টা, এই জায়গার ভিতরে 6টা, চারপাশে আরো আরো 5টা, তো সব মিলে দিলে এখানে কতগুলো হচ্ছে দেখো 6 যোগ এখানে 1 2 3 4 5 যোগ এ পাশে আরো আছে 3টা, তাহলে কয়টা হয় দেখো 6 যোগ 9, 9 আর 5 যোগ করা হয় 14, মানে 14টা সিগমা বন্ধন হয়। কিন্তু যদি বলে যে শুধু রিং এর ভিতরে কয়টা সিগমা বন্ধন আছে, তখন হচ্ছে 6টা। দেখো এটা তোমাদের বইতে 6টা দেওয়া আছে, আসলে কিন্তু 14টা হবে। নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য? একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য মানে হচ্ছে এদের কার্যকরী মূলক এক থাকবে এবং এরা একই রকমের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, তো এদের গাঠনিক বিন্যাসও একই রকম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখো যে ইথেন মিথেন প্রোপিন এটা একটু আলাদা, সবগুলো এক হইতে হবে। দেখো ইথেন প্রোপেন বিউটেন এটা ঠিক আছে, এখানে সবগুলো হচ্ছে অ্যালকেন, সবগুলো হচ্ছে অ্যালকেন সমগোত্রীয়। ওকে আরেকটা যৌগ দেওয়া আছে, এটা নামকরণ, নামকরণ তোমরা এতগুলো শিখাইছি নামকরণ, তো তারপর যদি নামকরণের সমস্যা থাকে তোমাদের যোগাযোগের জন্য একটা আলাদাই একটা কোর্স থাকবে, ওখানে তোমরা নামকরণটা ভালোভাবে বুঝতে পারবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? এটা খুবই সিম্পল কোশ্চেন, তোমরা সবাই কমেন্ট করে নাও। CH3CN অণুতে যথাক্রমে সিগমা বন্ধন পাই বন্ধন সংখ্যা কয়টি? সিগমা বন্ধন পাই বন্ধনের সংখ্যা তোমরা বের করতে গেলে অবশ্যই এদের স্ট্রাকচারটা লিখে ফেলবা, তাহলে ইজিলি তোমরা বের করতে পারো। দেখো এটা যদি আমরা স্ট্রাকচারটা লিখে ফেলি তাহলে কিন্তু বন্ধনগুলো ইজিলি কাউন্টিং করা যায়। ওকে এখানে সি 3টা বন্ধনের সাথে নাইট্রোজেন যুক্ত আছে, তো মিথাইল সায়ানাইড যেটা আছে এই জায়গাটায় সিগমা বন্ধন কয়টা দেখো
গণ, একটা দুইটা তিনটা চারটা, আর ভিতরে একটা পাঁচটা, এই পাঁচটা হচ্ছে সিগমা বন্ধন। আর পাই বন্ধন হচ্ছে এই দুইটা পাই বন্ধন এখানে আছে সিএন, এই যৌগ মূলকটার ভিতরে সিএন এর ভিতরে দুইটা পাই বন্ধন আছে, একটা সিগমা বন্ধন আছে। তো আমরা সহজেই দেখতে পাচ্ছি যে পাঁচটা সিগমা বন্ধন এবং দুইটি পাই বন্ধন রয়েছে। পরের প্রশ্ন দেখো, ইথানোয়িক অ্যানহাইড্রাইটের সঠিক সংকেত কোনটি? ইথানোয়িক অ্যানহাইড্রাইট, তো এগুলো অ্যানহাইড্রাইট যেগুলো সংকেতগুলো রয়েছে এরকম থাকে, সি এই অবস্থায় থাকে। এখন দেখো এই স্ট্রাকচারটা কোথায় আছে, দেখো এই জায়গাটায় আছে ইথানোয়িক অ্যানহাইড্রাইট। এই যে, আচ্ছা একটু দেখে নিই, এখানটায় আছে। এই জায়গাটা যদি আমরা বন্ধনটা ভাঙি তখন কিন্তু বুঝতে পারবো। আচ্ছা দেখো এই জায়গায় পরের প্রশ্নটা দেখি, নিচের কোন মূলক সমূহের মধ্যে অগ্রগণ্য মূলক কোনটি? অগ্রগণ্য মূলক সবসময় এই যে আমাদের এসিড মূলকটা থাকে, এটা হচ্ছে আমরা সবসময় অগ্রাধিকার দিচ্ছি। পরের প্রশ্ন দেখো, অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত কোনটি? হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত হচ্ছে দেখো এই যে CO NH2, এটা হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলক। তো কার্যকরী মূলকগুলো একটু পড়ে নিও এট এ গ্লান্স করে, কোনটা কি কার্যকরী মূলক, এগুলো কিন্তু প্রচুর পরিমাণ এমসিকিউতে চলে আসে। নাইট্রাইল কার্যকরী মূলক নিচে কোনটি? নাইট্রাইল কার্যকরী মূলক এখানে দেখো সিএন নাইট্রেট। দেখো এখানে আরো কিছু রয়েছে, যেমন থায়োসায়ানাইড রয়েছে, আইসোসায়ানাইড রয়েছে, নাইট্রাইল মূলক রয়েছে, নাইট্রেট মূলক রয়েছে। তো আমাদের দরকার কি নাইট্রাইলের কার্যকরী মূলক, নাইট্রাইল কার্যকরী মূলক, তাহলে কোনটা হবে? এই যে সিএনটা হচ্ছে নাইট্রাইল কার্যকরী মূলক। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি নাইট্রোস মূলকের সংকেত? নাইট্রোস মূলকের সংকেত দেখো এই যে একটা ও কম, মানে এনও, শুধু এনও থাকবে, এটা হচ্ছে নাইট্রোস মূলক। পরের প্রশ্ন দেখো, কোন যৌগটিতে পাই বন্ধন রয়েছে? পাই বন্ধন সহজেই দেখা যাচ্ছে এখানে বেনজিনের ভিতর পাই বন্ধন রয়েছে। আর বাকিগুলো দেখো যে ক্লোরোফর্ম, মিথানল, ইথেন, এগুলো কিন্তু পাই বন্ধন নেই। প্রোপানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে? এই যে টোটোমারিটা যে সমানতা রয়েছে সেটা হচ্ছে প্রদর্শন করে যে প্রোপানন কিটোন থেকে যে অ্যালকিনল তৈরি হয়, যে অ্যালকিন এবং যে অ্যালকোহলটা তৈরি হয়, ওইটা হচ্ছে টোটোমারিটা। বিষয়টা একটু খেয়াল করো, প্রোপাননটা যদি আমরা আঁকাই এখানে CH3CO CH3, ওকে, তো এটা হচ্ছে প্রোপানন। তো প্রোপানন থেকে কি হয়, এখান থেকে এই যে এইখান থেকে দেখো একটা হাইড্রোজেন এই পাশে চলে আসে, এসে এখানে তৈরি হচ্ছে হাইড্রোক্সাইড মূলক, মানে অ্যালকোহল মূলকটা তৈরি হচ্ছে, আর এখানে আবার একটা দ্বিবন্ধন যুক্ত হয়ে যায়। তার মানে হচ্ছে দেখো, মানে যে পাশ থেকে হাইড্রোজেনটা আসবে ওই পাশে কিন্তু দ্বিবন্ধনটা হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। CH2 দ্বিবন্ধন, আমি এই পাশ থেকে ধরলাম যে হাইড্রোজেনটা আসলো, OH CH3, ওকে। তো এটা হচ্ছে আমাদের অ্যালকিনল, যেটা হয় কিটোন থেকে যে অ্যালকোহল তৈরি হয়ে যায়। ইনল মূলক মানে ইনল যেটা তৈরি হচ্ছে, অ্যালকিন এবং অ্যালকোহল দুটো একসাথে থাকে। তো এটা হচ্ছে টোটোমারিতা, এটা সবসময় কি হচ্ছে, গতিশীল অবস্থায় আছে। একবার কিটোন থেকে ইনল তৈরি হচ্ছে, আবার ইনল থেকে কিটোন তৈরি হচ্ছে, মানে এটা সবসময় গতিশীল থাকে। তো এই ধরনের সমানতা প্রদর্শন করে সাধারণত এই প্রোপানন, এটা খুবই ইম্পর্টেন্ট, হুবহুব এভাবে চলে আসে প্রোপাননের ক্ষেত্রে কোন ধরনের সমানতা প্রদর্শন করে, বা উল্টো ভাবে আসতে পারে যে টোটোমারিটা কোনটা প্রদর্শন করে, তখন প্রোপাননও থাকতে পারে। পরের প্রশ্ন, হেক্সেন 3 কোন প্রকার সমানতা প্রদর্শন করে? তো হেক্সেন 3 এটা হচ্ছে আমাদের সিস ট্রান্স সমানতা যেটা আছে ওটা প্রদর্শন করবে। সিস ট্রান্স সমানতা দেখো, এটাই তো, তাই না? তো এখানে আছে একটা হাইড্রোজেন ঢুকাই দিলাম, এখানে একটা হাইড্রোজেন ঢুকাই দিলাম, বাস।
তো এগুলোতে কি আছে, হাইড্রোজেন আছে 2টা করে, এখানে হাইড্রোজেন 3টা করে আছে। তো এই তো তো হেক্সিন 3 কোন প্রকার সমানতা প্রদর্শন করে? এখানে সিস, আবার এটা উল্টা ট্রান্সও হতে পারে, সিস ট্রান্স এই সমানতাটা প্রদর্শন করবে। দেখো আজকের মতো এই লাস্ট কোশ্চেন 30 নম্বর, পরের ক্লাসগুলোতে আবার করব, একসাথে করতে গেলে অনেক লেন্থ হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। আর তোমরা যদি একসাথে চাও সেটাও আমরা করতে পারি। তো দেখো এই যে কোশ্চেনটা আছে, অ্যালকিন, এটা কোন ধরনের সমানতা প্রদর্শন করে? একটু আগে কিন্তু দেখলাম এই ধরনের যৌগগুলো সাধারণত হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। জ্যামিতিক সমানতা মানে হচ্ছে সিস এবং ট্রান্স যে সমানতাটা আছে ওইটা কিন্তু প্রদর্শন করে। এখানে এটা হচ্ছে সিস ট্রান্স হয়ে যেতে পারে, একটু আগে আমরা যেটা দেখলাম হেক্সিন 3 ইনের ক্ষেত্রে। তো এটা কোন ধরনের সমানতা প্রদর্শন করবে? সিস ট্রান্স বা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো এ পর্যন্ত ছিল আজকে প্রথম ক্লাসটা। তো আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু শেষ করব, ক বিভাগের যে হাজার নাকি অনুশীলনী প্রশ্নগুলো ছিল। ওকে, তো সেই পর্ব দেখার জন্য অবশ্যই তোমাদের আমন্ত্রণ থাকবে।